স্যার সালুকে স্যারকে আপনি হারাতে পারবেন না স্যার, চেসে আপনাকে কেউ হারাতে পেরেছে নাকি? কিন্তু লড়াই কার সঙ্গে? ডক্টর সালুকে জানেন তো আপনি, এই গুটি এসিপি স্যারের সঙ্গে কথা বলে পরের চালও বলে দেয়। আরে স্যার, ডক্টর স্যারের বোর্ডে তো ওনার ইশারা মতো চলে। আরে এবার একটা চাল দাও না, আর কত সময় নেবে? আরে এটা হচ্ছে চেস গেম। আরে ঘুম পাচ্ছে আমার তোমার গেম দেখে। আরে ভাই, দেখা যাক এখানে কার জাদু কাজ করে আজকে। এমনিতেই দুজনে কিন্তু দাবার মাস্টার। তবে যেই জিতুক না কেন, আমাদের তো পার্টি হলেই হবে। তবে আজকে যে হারবে সেই পার্টি দেবে, তাই তো? ডক্টর সালুকে আপনি তৈরি? পার্টি তো আপনাকেই দিতে হবে। এক মিনিট। আরে স্যার এক মিনিট, আপনি ডিস্টার্ব করবেন না স্যার, আপনি ফোকাস করুন। এই চেক। চেক মেট। আরে কি বলছো? বাচ্চাদের সঙ্গে খেলতে আমার বোর লাগে। আচ্ছা চেস খেলা আমি তোমাকে শিখিয়েছি। দাও দাও, চাল দাও। স্যার পার্টি আপনি দেবেন তো স্যার? এক মিনিট, পার্টির জন্য বড্ড তাড়াহুড়ো করছো তুমি। খেলা এখনো শেষ হয়নি। বছরের পর বছর দেখছি আমরা, এসিপি স্যারের শেষের চালটা না ভয়ঙ্কর হয়। চেক মেট। এক মিনিট, গেম এখনো শেষ হয়নি। কত সহজেই খেলে দিল স্যার, বড় বড় কথা। তাহলে কোন রেস্টুরেন্টটা বুক করবো? আরে দাঁড়াও ভাই, গেম এখনো শেষ হয়নি। হ্যালো, ও ঠিক আছে, আমরা আসছি। স্যার, হ্যাঁ মনে হচ্ছে খেলাটা এখানেই অসম্পূর্ণ থেকে যাবে। কেন? কারণ কেউ আমাদের জন্য আর একটা খেলা অন্য কোথাও সাজিয়ে দিয়েছে। সচিন ফোন করেছিল, কাল রাত্রে একটা খুন হয়েছে। হ্যাঁ সচিন, ডেড বডি কোথায়? বডি ওপরে স্যার, স্যারকে নিয়ে যান। বিশ্বপুরবী। ভিকটিমের নাম সূর্য, আর উনি হলেন খুব পপুলার নভেল রাইটার স্যার। আর ওনার প্রায় সব নভেলসই বেস্ট সেলার। ভালোবাসার পরীক্ষার বেইমান আমি আর বেইমান তুমি রাইটার? হ্যাঁ স্যার। দয়া, রোমান্টিক নভেল কবে থেকে পড়া শুরু করলে? শরীর ঠিক আছে তো? আরে ভাই, আমরা এমনিতেই সারাদিন লাশে ঘিরে থাকি, এই রোমান্টিক নোভেল পড়ে মাঝে মাঝে মনটা একটু হালকা করি। আর রাইটারও খুব ভালো। এখানে কি ঘটেছিল সচিন? স্যার এই যে মেয়েটাকে দেখছেন, ওর নাম হলো শ্রুতি। ও হলো সূর্যর ফিয়ান্সে। ও আর সূর্য প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াকে যেত, কিন্তু আজ যখন সকালে ও মর্নিং ওয়াকের জন্য এখানে আসে, তো ওপরে যখন স্টাডি রুমে গেল, দেখলো সূর্যর লাশ পড়ে আছে। চলো কথা বলে দেখি। স্তুতি, আপনি ঘরের ভেতরে কি করে এলেন? আপনার কাছে এই বাড়ির চাবি ছিল? নো স্যার, দরজা খোলা ছিল, তাই আমি সোজা ভেতরে ঢুকে গেছি। রোজ সকালে আমি এখানে আসি, আর তারপর আমরা একসঙ্গে জগিং করতে যাই। শেষবার সূর্যের সঙ্গে কবে দেখা হয়েছিল? কাল রাতে ডিনারে দেখা হয়েছিল। তারপর ও আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছিল। হি সেড ও পরের নভেলটা লেখা শুরু করছে। ও মোস্টলি রাতে একা থাকতে পছন্দ করত, রাতের বেলাতেই ও রাইটিং করত। এটাই রুটিন ছিল ওর। তারপর কিভাবে জানি না। চলো গিয়ে দেখি ডক্টর সালুকে কিছু জানতে পারলেন কিনা। তুমি একটু বসো, আমরা পরে আসছি, ঠিক আছে? ডক্টর সালুকে কিছু বলছে এই বডি? বস, এর মৃত্যু 8 থেকে 10 ঘন্টা আগে হয়েছে। 8-10 ঘন্টা? সকালে ওর ফিয়ান্স এসেছিল, মানে রাতে কেউ এসেছিল? আর যদি কোনো ফোর্স এন্ট্রি নেই, তাছাড়া স্যার বাড়িতে কোনো দামি জিনিসও খোয়া যায়নি স্যার। একটা কথা আছে, এখানে কিন্তু কোনো হাতাহাতির চিহ্ন নেই। ডক্টর সালুকে এই চেয়ারটা পড়ে রয়েছে। এই চেয়ারটা পড়ে আছে, তার মানে হচ্ছে এই
চেয়ারে হয়তো বসেছিল, কোনোভাবে চেয়ার থেকে নিচে পড়ে গেছে আর মারা গেছে, কিন্তু এর শরীরে কোনো ইনজুরির চিহ্ন নেই। মৃত্যুর কারণ ন্যাচারাল মনে হচ্ছে নাকি? তো আর সেটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু একটা কথা ঠিক, এর মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়নি। এর আর্টারিতে কোনো ধরনের বালজিং নেই, নো সাইন অফ অ্যালোরিজম। অ্যালোরিজমে আসলে হার্টের আর্টারি খুব বিচ্ছিরি ভাবে ফুলে যায় বেলুনের মতো, তাতে ফেটে যাবার ভয় থাকে, কিন্তু এখানে সেরকম কোনো চিহ্ন নেই। কিন্তু আরো একটা কথা, এর মুখে একটা বিশেষ এক্সপ্রেশন আছে, মুখটা বিশেষ কিছু কথা বলছে। মৃত লোকের মুখের এক্সপ্রেশন আলাদা, কিছু বুঝলাম না। মানে হচ্ছে যে মরবার সময় এর খুব হয়তো পেন হয়েছে, সিভিয়ার পেন। ডক্টর সালুকে মারা যাওয়ার সময় তো পেন তো হবে। না না অভিজিৎ, সে কথা বলছি না, আসলে এটা কিছু ডিফারেন্ট, সামথিং ভেরি স্ট্রেঞ্জ। স্যার পয়জনিং হয়েছে তাই মনে হচ্ছে কি? সেটা তো অটোপসির পরেই জানা যাবে। কিছুর একটা গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। পেপার পোড়ানো হয়েছে, 7 দিনে 3টে লাশ পাওয়া গেছে। এটা কি ব্যাপার? এটা কোনো গল্প, মানে স্ক্রিপ্ট? এটাতে লেখা আছে 7 দিনে 3টে লাশ পাওয়া গেছে, কারোর উপর কোনো আঘাতের চিহ্ন নেই আর না কোনো স্ট্রাগলের চিহ্ন আছে, মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, এর কোনো গ্যারান্টিও নেই। তার মানে সূর্য এ তো রোমান্টিক নভেলিস্ট ছিল। এই মার্ডার মিস্ট্রির ব্যাপারে কবে থেকে ইন্টারেস্টেড হলো? 7 দিনে 3টে ডেড বডি। আচ্ছা, এই গল্প অনুযায়ী প্রথম ডেড বডি এটা, আর দুটো এখনো পাওয়া বাকি। ওই যে কথায় আছে না, গল্প সত্যি হয়ে যায়, আর কিছু সত্যি গল্প। এক কাজ করো, এর বডিটা ফরেন্সিক ল্যাবে পৌঁছে দাও। ঠিক আছে, ততক্ষণে স্তুতির সঙ্গে কথা বলি, ওই বলতে পারবে যে এই সূর্য কোন নভেলের উপর কাজ করছিল। সূর্যকুমারের ডায়েরি চেক করো এটা। স্তুতি, আচ্ছা, সূর্য কোনো মার্ডার মিস্ট্রি লিখছিল? ও আপনাকে নিজের নভেলের ব্যাপারে বলেছে কিছু? না তো, শুধু এটুকুই বলেছিল কাল রাতে যে পরের নভেলটা লিখতে চায়। তবে স্যার ও নভেলের ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলতো না। না, এখানে আমরা কিছু পেপার পেয়েছি যার থেকে আমাদের মনে হয়েছে যে রোমান্টিক নয়, ও মার্ডার মিস্ট্রি টাইপের কিছু লিখছিল। স্যার, এই সব কিছু তোর এডিটরই জানতো। হি ওয়াজ ভেরি সিক্রেটিভ অ্যাবাউট হিজ ওয়ার্ক। এই সমস্ত কথা এডিটরের সঙ্গেই ডিসকাস করতো। নাম কি ওই এডিটরের? ওর নাম হলো রস্তগি। হ্যাঁ, রস্তগি নাম ওনার। তবে স্যার, ওর সমস্ত রাইটিং গুলো তোর ল্যাপটপেতেই সেভ আছে। আমি আজ পর্যন্ত কখনো কিছু চেক করিনি, কিন্তু না, ল্যাপটপটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। আচ্ছা, তুমি কি এর পাসওয়ার্ড জানো? নো স্যার, স্টাডিতেও সবসময় একাই থাকতো। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দাও। ওকে স্যার। অভিজিৎ, ও রাইটার মানুষ, ওর ল্যাপটপে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। আমাদের সাইবার এক্সপার্ট দিয়ে আনলক করে দেখি। আর তার সাথে ওই সূর্যর যে পাবলিশার আর এডিটার, তাকেও জিজ্ঞাসাবাদ করবো। এই সূর্য গতকাল ডিনারের পরে বাড়িতে এসেছিল, আর তারপরে আজ সকালে ওর হবু স্ত্রী। তার মানে এর মধ্যে এখানে কেউ এসেছিল, কিন্তু কে? রবি, সিসিটিভি ফুটেজ চেক করো, আর স্তুতি যে বয়ানটা দিয়েছে সেটাও ভেরিফাই করো। আর সচিন, ওপরে আমরা যে বই পেয়েছি ওটাকে খুব মন দিয়ে দেখো। রাইটার্সদের লাইফে অনেক কিছু গোপনীয় থাকে। এই রাইটারের জীবনের খাতায় যতগুলো পাতা আছে সব কটা খুলে দেখতে হবে। কোনো না কোনো পাতায় ওই লোকটার নাম পাওয়া যাবে যে ওকে খুন করেছে।
পুরবি শ্রুতি যে আর্গুমেন্ট করেছে যে ও বাড়িতেই ছিল সেটা কি সত্যি? হ্যাঁ স্যার, উনি বাড়িতেই ছিল ওনার ফ্যামিলির সঙ্গে। ওনার সোসাইটি সিসিটিভি ফুটেজও চেক করেছি। উনি সকালেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। ওকে, স্যার বলো সচিন। স্যার পাবলিশারের কথা অনুযায়ী সূর্যর পরবর্তী নভেল যেটা পাবলিশ হবে সেই ব্যাপারে কিছু জানা নেই, কারণ সূর্য ওর গল্পের প্লট আগে থেকে কাউকে বলতো না। কিরকম গল্প ছিল? রোমান্টিক না মিস্টেরিয়াস? স্যার পাবলিশারের কন্ট্রাক্ট ছিল একটা রোমান্টিক নভেলের। বেঈমান আমি আর বেঈমান তুমি এর সিকুয়েল তৈরি হচ্ছিল, আর পাবলিশার অলরেডি অ্যাডভান্স করে দিয়েছিলেন, কিন্তু সূর্য দুবার ডেডলাইন মিস করে। তাই পাবলিশার বলে যে পরের বারও যদি ডেডলাইন মিস করে তাহলে টাকাও ফেরত নেবে আর কন্ট্রাক্টও ক্যান্সেল করবে। এই সূর্যর প্রতিটা কথা কিন্তু গোপন ছিল। আমারও তাই মনে হচ্ছে স্যার, কিন্তু ওর যে ল্যাপটপটা ছিল তার পাসওয়ার্ড আমাদের সাইবার টিম ক্র্যাক করেছে স্যার। তো কিছু পাওয়া গেছে ওর থেকে? স্যার অনেকগুলো ফাইল ওখান থেকে ডিলিট করার চেষ্টা করা হয়েছিল, যেমন ওই যে কাগজটা পেয়েছিলাম ঠিক সেরকমই অনেকগুলো ফাইলে ডিলিট করা হয়েছে স্যার। কিরকম ফাইল ডিলিট করা হয়েছে? স্যার ওগুলো দেখে মনে হলো যে ও ক্রাইম নিয়ে কোনো রিসার্চ করছিল। বিশেষ করে ওর ইন্টারেস্ট ছিল 10 বছর আগে হওয়া ট্রিপল মার্ডার কেস নিয়ে, যে কেসটা এখনো সলভ হয়নি। 10 বছর আগের কেস মানে ওই 7 দিনে 3টে লাশ, সেটা? হ্যাঁ স্যার ওটাই। থানার আশেপাশে 3টে ডেড বডি পাওয়া গিয়েছিল 1 সপ্তাহের মধ্যে। একজন 30 বছরের বাস কন্ডাক্টর ছিলেন, ওনার ডেড বডি বাসে পাওয়া গিয়েছিল। আর একজন কলেজ স্টুডেন্ট ছিল যার ডেড বডি পাবলিক পার্কে পাওয়া যায়। আরেকজন দোকানদার, মুদি দোকান, তার ডেড বডি তার বাড়িতেই পাওয়া যায়। কিন্তু এই 3টে কেসে অদ্ভুত রকমের সিমিলারিটি ছিল স্যার। এই 3 জনের বডিতে কোনো ইনজুরির বা কোনো চিহ্ন ছিল না, আর ট্রমাও ছিল না, কিন্তু অ্যাটপসি হওয়ার পরে অদ্ভুত কিছু জানতে পারা যায়। ভেরি শকিং। কি? স্যার ওদের যে অর্গানগুলো ছিল সেগুলো ভিতরেই এক্সপ্লোড হয়ে যায়। স্যার এই দেখুন 10 বছর আগে সব আর্টিকেলস। এই দেখুন স্যার, দেখে এমনি বিশেষ কিছু লাগে না, কিন্তু ভেতরের সব অর্গান ড্যামেজ ছিল। আর স্যার এই কেসের যিনি পোস্টমর্টেম করেন উনিও কিছু পাননি, না কোনো কানেকশন পাওয়া গেছে কেসের সাথে। আর পুলিশও তেমন কোনো লিড পায়নি স্যার। তারপর থেকে এই কেসটা বন্ধ হয়ে যায়, আর সেই থেকে আনসলভড। তাহলে 10 বছর আগের না হওয়া কেসটা এবার আমরা সলভ করব। আসালুকে আরে এসো এসো বস, তোমার জন্য অপেক্ষা করছি। বডি রহস্য উদ্ঘাটন হলো? এমন কোন বডি আছে যে সালুকের সামনে রহস্য উদ্ঘাটন করবে না? কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, তোমরা চমকে যাবে শুনলে যে এর মৃত্যুর আসলে কি করে হয়েছে। আরে ইন্টারনাল অর্গান ব্লাস্ট হওয়ার কারণে মারা গেছে, ঠিক বললাম তো? মানে লিভার আর ফুসফুস ফেটে যাওয়ার কারণেই হয়েছে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে কোনো দরকার নেই, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি। তুমি তো এখানে আছো। দাঁড়াও, কিছুক্ষণের জন্য দাঁড়াও। আমি বলতে চাইছি এই কেসটা অব্দি দাঁড়াও। শুধু এই কেসটা? হ্যাঁ, তারপর না হয় চলে যাও। তার মানে পরে? আরে সালুকে, তুমি ছাড়া কি আমার কোনো কাজ চলে? এইটাই কথা। এই দেখো, খুব তাড়াতাড়ি রেগে যাও তুমি। দেখো, এ একজন রাইটার, নভেলিস্ট। 10 বছর আগে 3টে খুনের ব্যাপারে এ রিসার্চ করছিল। এর মধ্যে 3টে যে খুন হয়েছে সেগুলো মানে মৃত্যু হয়েছে, সেগুলো ইন্টারনাল অর্গান ফেটে যাওয়ার কারণেই হয়েছে। দুঃখের বিষয় হলো এইটাই, এই বেচারা রাইটার যে 3টে খুনের ব্যাপারে রিসার্চ করছিল তারও মৃত্যু একইভাবে হয়েছে, ইন্টারনাল অর্গান ফেটে যাওয়ার কারণে। কেন কিভাবে সেটা বলতে পারবো না, কিন্তু কথাটা হলো 4টে লাশ, কিন্তু মার্ডারের প্যাটার্ন একই রকম। আমি বলতে চাইছি, দেখো তোমার সম্মানের প্রশ্ন করতে পারলে করো। মানেটা কি সম্মানের প্রশ্ন? মানে চ্যালেঞ্জ আছে, অ্যাকসেপ্ট করবে? আরে এক মিনিট, আমাকে ডাউট করো না, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। আরে দেখো, চেসে তো হেরে বসে আছে। চেজে হারিনি, কিন্তু চেজে আমি হেরেছি, এখনো হারিনি। চেজের গেমটা ওইখানেই রয়েছে এখনো। তুমি কি দল বদলে ফেলেছো? দল আমি বদলাইনি, ও শুরু থেকে আমার সঙ্গে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এসো বলছি, এসো আমার সঙ্গে। এটা ওই রাইটারের ইন্টারনাল অর্গানের স্ক্যান। ম্যাগনিফাইং করে জানা যাচ্ছে যে এটা ফর্স প্রেসাস আছে, কিন্তু হাইপোথার্মিয়া নেই, যার কারণে মানুষের বডি টেম্পারেচার ধীরে 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 কম হতে থাকে আর তার মৃত্যু হয়। আর এর অর্গানের টিস্যুগুলো আমি খুব ভালো করে মাইক্রোস্কোপের নিচে টেস্ট করেছি। ওই টিস্যুগুলো একদম একদম ফ্রিজ হয়ে গেছিল। এটাকে ফ্ল্যাশ ফ্রিজিং বলা হয়। আমার মনে হয় এ কোনো ক্রাইজেনিক কেমিক্যাল ইনহেল করেছিল, যার কারণে ওর বডির টেম্পারেচার হঠাৎ কমে গিয়েছিল আর ওর মৃত্যু হয়েছিল। আর বস, ওর বডি আমরা পেয়েছি 10 ঘন্টা পরে, আর ততক্ষণে এর শরীরের সমস্ত অর্গানগুলো সফট মোলায়েম হয়ে গিয়েছিল। আর একে ক্রাইজেনিক কেমিক্যাল কোনো মাস্ক অথবা
নোজালের থ্রুতে দেওয়া হয়েছে। কিরকম প্রয়োজন ছিল? বস, এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন? লিকুইড নাইট্রোজেনের প্রেসার তো খুব লো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম -196 ডিগ্রি। একবার ভাবো, এই লিকুইড নাইট্রোজেন ইনহেল করেছে আর ওর বডির সমস্ত অর্গানগুলো একদম ফ্রিজ হয়ে গেছে। আর তারপর খুনি কোনো সিভিয়ার জাতীয় টেকনিক ব্যবহার করেছে, যাতে করে ওর বুকে ভয়ঙ্কর প্রেসার পড়েছে। ভেতরে যে অর্গানগুলো ফ্রিজ ছিল সেগুলো একদম কাঁচের টুকরোর মতো ভেঙে পড়েছে। এর বডিটা দেখে বোঝার উপায় নেই যে এর শরীরের ভেতরে এত বড় কাণ্ড ঘটেছে। তোমার জবাব নেই সালুখে, তোমার জবাব নেই। খুনির গেমটাই তুমি বদলে দিলে। স্যার 10 বছর আগের ওই 3টে কেস আর এখন এই কেস, আর এই 4টে কেসের পদ্ধতিগুলো একই। আচ্ছা, এটা নয় তো যে এই যে সিরিয়াল কিলার ছিল ও আবার অ্যাক্টিভেট হয়ে গেছে? আর এটা হতে পারে যে খুনি জানতে পেরে গেছিল যে এই সূর্য এই 3টে কেসে কাজ করছিল, আর হতে পারে ওর কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, তাই ওর মুখ বন্ধ করার জন্য ওকে মেরে দিয়েছে। কিন্তু এই লিকুইড নাইট্রোজেন এটাও কোথা থেকে পেলো স্যার? অভিজিৎ, লিকুইড নাইট্রোজেন তো ব্যান নয়। এটা তো যেখানে খুশি পাওয়া যায়, কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো স্কুলে, মেডিকেল কলেজে, কোনো হোটেলে, যেখানে। আচ্ছা, সূর্যর বাড়ির আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা চেক করা হয়েছে? কেউ কি ওর বাড়িতে দেখা করতে এসেছিল? স্যার সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, সূর্যর গায়েও তো কোনো ধস্তাধস্তির চিহ্ন দেখা যাচ্ছে না। যদি কেউ এসেও থাকে, সে নিশ্চয়ই কোনো পরিচিত লোক হবে, নতুন কেউ নয়। কিন্তু আসলো কোথা থেকে, কবে এসেছিল, কেন এসেছিল, কি এমন কারণ থাকতে পারে? তাহলে তাদের মোটিভটা কি ছিল? ওদের নিশ্চয়ই মোটিভ ছিল সূর্যকে মেরে ফেলার। কারণ সূর্য ওই 10 বছর আগে হওয়া 3টে মার্ডার কেস সলভ করতে যাচ্ছিল। তোমরা সবাই বুঝতে পারছো তো? কিন্তু তাহলে খুনি কে, যাকে আমরা এখনো বুঝতে পারছি না? তার অতীতকে সামনে টেনে আনতেই হবে। আর সেই জন্য 10 বছর আগের হওয়া খুন, ভিকটিম যারা ছিল তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে হবে। 10 বছর হয়ে গেছে, কিন্তু আজও সেই দিনটা যেন চোখের সামনে ভাসে। আমার ভাই মনোজ কত বিসুখে ছিল। রোজ রাতে খাবার খাওয়ার পর নিজের বন্ধুদের সাথে গার্ডেনে যেত, টাইম পাস করতো। ওই কি যেন একটা গেমও খেলতো ওরা, কি যেন নাম ছিল, ব্যাটল কিংস। শুধু এই একটাই ব্যাপার যেখানে আমরা ওকে আটকাতে পারতাম না। আচ্ছা, আপনার ভাইয়ের বন্ধুরা কেমন ছিল? মানে বলতে চাইছি, নেশাখোর, জুয়া খেলার অভ্যেস? না, সব বন্ধুরা ভালো ফ্যামিলির ছেলে। আমি রোজ রাতে ওকে বকাবকি করতাম যে এত দেরি করে বাড়ি ফিরিস না। আমি প্রতিদিন দরজা খুলতাম, আরো হেসে হেসে কথা এড়িয়ে যেত। কিন্তু সেই দিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও বাড়ি ফিরলো না। সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম সবাই একে অন্যকে জিজ্ঞাসা করছে যে মনোজ কোথায়। আমার খুব চিন্তা হচ্ছিল। বাইরে বেরিয়ে আমি আমার ভাইকে খুঁজতে লাগলাম। প্রথমে ওর বন্ধুদের জিজ্ঞাসা করেছি, আর যখন আমি গার্ডেনে গেলাম তখন দেখলাম যে ও মরে পড়ে আছে। ওর কি কারোর সাথে কোনো শত্রুতা বা মহিলা ঘটিত কিছু? না, সবাই ওর বন্ধু ছিল, কারোর সাথে ওর কিচ্ছু ছিল না। আর পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। যখন ওর কথা মনে পড়ে তখন আমি এটাই ভাবি যে আমার ভাইয়ের সাথে এরকম কেন হলো। আপনি একটু ছবিটা দেখুন। এই দুজনকে চেনেন? কোথাও দেখেছেন বা আপনার ভাইয়ের সাথে এদের কোনো কানেকশন? না, এনারা কারা? আমি প্রথমবার দেখছি এনাদের। কি হয়েছে এনাদের সাথে? আবার এনাদের সাথে কি কিছু? 10 বছর হয়ে গেছে স্যার, কিন্তু আমি আজকেও নিজেকে দোষ দিই, কেন আমি ওকে একা ছেড়ে গেলাম। আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কোথায় গেছিলেন আপনি? বিয়ে ছিল স্যার, মাসির ছেলের। আসলে ও এই দোকান বন্ধ করে যেতে চায়নি, তাই আমাকে বললো তুই ঘুরে আয়। কিন্তু বিয়ের পর যখন ফিরলাম স্যার, তখন আমি ওকে বাস স্টপে অনেক খুঁজেছি, কিন্তু স্যার ও এলোই না। ও প্রত্যেকদিন আসতো স্যার, সেই দিনই এলো না। তারপর আমি বাড়ি চলে গেলাম।
যখন বাড়ি ফিরে দেখলাম না স্যার, ওনা এইভাবে এইভাবে মাটিতে পড়েছিল। গোটা দুদিন ধরে ওইভাবেই পড়েছিল। সেটা পুলিশ বলেছে স্যার আমাকে। আর ওই দুদিনে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। কারোর সাথে কোনো ঝগড়া বা শত্রুতা? কি বলছেন ম্যাডাম? আমাদের সাথে কেন কারো শত্রুতা থাকবে? আমাদের কাছে আছেটাই বাকি। কিন্তু ম্যাডাম বাড়ির একজন আছে যাকে আমি সন্দেহ করি। আমার ভাসুর, আমার শ্বশুর যখন মারা গেলেন না, তখন এই দোকানটা ওনার নামে করে গেছিলেন। সেটা নিয়ে আমার ভাসুর আর জায়ের খুব রাগ ছিল। এই কথাটা আমি পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু স্যার কোনো লাভ হয়নি। গরিবের কথা কে শোনে স্যার? ম্যাডাম আপনি জানার চেষ্টা করুন। আমার স্বামীকে নিশ্চয়ই আমার ভাসুরই মেরেছে। তুমি চিন্তা করো না, আমরা এই শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, একটু ওই ছবিটা দেখুন। এই দুজনকে চেনেন আপনি? দেখেছেন এখানে? হতে পারে যে দেখা করতে এসেছিল বাড়িতে বা দোকানে। না স্যার, এনারা কে আমি কোনোদিন দেখিনি। আমি তো প্রথমবার দেখছি এদের, আমি চিনি না। স্যার এই দেখুন, এই বাস কন্ডাক্টরের কেস ফাইল। রাতে বাসের মধ্যে ঘুমলো আর সকালে মারা গেল। কোনো উইটনেস নেই স্যার। এখানেও কোনো বাড়ি ছিল না, ও বাসেই ঘুমোতো। আর সকালে যখন ড্রাইভার জাগাতে আসে তখন দেখা গেল রাতেই মারা গেছে। আর এর ওই ভিকটিমের সাথে কোনো কানেকশন নেই। আর না ওই বাস ওই রুটে যেত। স্যার ওর ফ্যামিলি বান্ডাতালাতে থাকে। যখন ওর খুন হয় তখন পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো ক্লু পাওয়া যায়নি। স্যার 3টে খুন হয়েছে, 3টে বডি পাওয়া গেছে। মার্ডার প্যাটার্নও সেম, কিন্তু 3জনের মধ্যে কোনো লিঙ্ক নেই। 10 বছর পরেও এই কেসটা এরকম আনসলভ হয়ে রয়েছে। না পূর্বেই সিআইডি এইভাবে কোনোদিন হারতে পারে না। আমার মনে হয় এই কেসটা আমাদের সামনে এই জন্য এসেছে যাতে এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে পারি। কলেজ স্টুডেন্ট মনোজের বোন বলছিল যে ও কন্ডাক্টর শ্যাম আর দোকানদার গগনকে চিনে না। আর গগনের স্ত্রীর সন্দেহ ওর বড় ভাইয়ের উপরে। আমার স্বামীকে নিশ্চয়ই আমার ভাসুরই মেরেছে। কিন্তু আমরা ওখানে লোকাল পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছি। ওখান থেকে এটা জানতে পেরেছি যে রাতে গগনের খুন হয়েছিল সেই রাতে ওর ভাই শহরের বাইরে ছিল। আর এখন তো ওরও মৃত্যু হয়েছে। আর এমনিও এক মুদির দোকানের ভাই নিজের ভাইকে খুন করার জন্য লিকুইড নাইট্রোজেন ইউজ করবে, এটা অবিশ্বাস্য। স্যার কোনো কানেকশন নেই, কোনো মোটিভ নেই, কিন্তু মার্ডার প্যাটার্ন তো সেম। স্যার হতে পারে কিলার র্যান্ডামলি এই 3জনকে তুলে নিয়ে মার্ডার করে দিয়েছে। কারণ সিরিয়াল কিলার সবসময় এরকমই করে, এদের ভিকটিমের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এমনি কোনো কারণ ছাড়াই অসম্ভব। 7 দিনে 3টে খুন, আর খুন করার পদ্ধতিও এক। আর পদ্ধতিও কিরকম? আর এমনটাও নয় যে ছুরি দিয়ে খুন করে পালিয়ে গেছে। 3 জনকে এত পরিষ্কার ভাবে আর এত কমপ্লিকেটেড ভাবে মারা, এটা র্যান্ডম হতে পারে না বস। আচ্ছা, যেভাবে এই খুনটা হয়েছে তার জন্য একটা ভালো প্ল্যানিং এর দরকার ছিল। মানে খুনিকে এই প্ল্যানটা সফল করতে গেলে সময় দরকার ছিল। আর এটা জানা প্রয়োজন ছিল যে কবে নিজের শিকারের উপর হামলা করবে। স্যার আমারও তাই মনে হচ্ছে। খুনি এটা খুব ভালো করে জানতো যে ওর শিকারকে ও কখন কোথায় কিভাবে একলা পাবে, যেখানে ওকে বাঁচানোর কেউ থাকবে না আর না থাকবে কোনো সাক্ষী। রাইট। আর এই কেসেও ওই কলেজ স্টুডেন্ট মনোজ প্রত্যেক রাতে পার্কে যেত আর দেরি করে বাড়ি ফিরতো রাতে 2-3টের সময়। ও জানতো, আর এটাও জানতো যে দোকানদারের স্ত্রী গ্রামের বাড়িতে গেছে আর ও বাড়িতে একলা ছিল। আর ওই কন্ডাক্টর প্রত্যেক রাতে বাসের মধ্যে শুতো। এই শহরেই থাকতো, কিন্তু ও কোনো বাড়ি ভাড়াও নেয়নি। আর সেই রাতে ও বাসে একলাই ছিল। এই কথাটা খুবই জানতো। সেটাই তো, এমনি এমনি তো আর হতে পারে না। কোনো না কোনো মোটিভ ছিল, সবকিছু প্ল্যান করা ছিল। আমাদের এই 3টে কেসের গভীরে যেতে হবে। একটা কাজ করা যাক, ওদের কলস, ইমেলস, মেসেজেস, সিসিটিভি সবকিছুই তদন্ত করে দেখি।
আর এদের পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট, সেগুলো ভালো করে দেখতে হবে। কোথাও না কোথাও কোনো সূত্র তো পাওয়া যাবে যা এই তিনটে কেসকে একে অপরের সঙ্গে জুড়বে। এই শপকিপারের ইমেইল অ্যাকাউন্টটা তো নামমাত্র, এই স্টুডেন্টের অ্যাকাউন্টটা তো এ পুরো দেখতে পাচ্ছি গেমের সাথে রিলেটেড। মনে করুন শিন্ডে বাবু যে কোনো ছোট ব্যাপার যা এই কেসটাকে সলভ করতে আমাদের সাহায্য করবে। না স্যার, 10 বছর আগে আমরা অনেক মাথা ঘামিয়েছি, কিন্তু কোনো রকম সূত্র পাইনি। এতক্ষণ তো খুব আশা ছিল, কিন্তু এবার মনে হচ্ছে ডোন্ট গিভ আপ সচিন। হতে পারে আমরা এই কেসের খুব কাছাকাছি আছি। হতে পারে এই খুনের রহস্য এবার খুলতে চলেছে। সারা রাত ধরে ঘেটেও কিছু পাওয়া গেল না। না স্যার, এখানেও কিছু পেলাম না। স্যার, একটা লিংক আছে স্যার যা এদের তিনজনকে কালেক্ট করছে। কি? এই দেখুন স্যার, এদের ফেসগ্রাম অ্যাকাউন্টস, এদের তিনজনের ফেসগ্রাম অ্যাকাউন্ট, তিনজনই অ্যাক্টিভ ছিল। তিনজনেরই প্রোফাইল চেক করেছি, ওরা একে অপরকে চিনতও না। তারপর ওদের সব পোস্ট চেক করেছি, কোন কোন পোস্টে ওরা লাইক করেছে, কমেন্ট করেছে, সেগুলো চেক করেছি। একটা রিল পেয়েছি স্যার যেখানে এরা তিনজনই কমেন্ট করেছে। স্যার, একজন 5 বছরের মেয়ে ডান্স করছে আর এই ধরনের কমেন্টস! কেউ এরকম নোংরা আচরণ কি করে করতে পারে? কাউকে ছোট করা মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। লোকেরা ভাবেও না যে বাচ্চাদের এতে কি এফেক্ট হবে। বাচ্চারা তো অবসরে চলে যেতে পারে, হতাশ হয়ে পড়তে পারে। খুব নোংরা চিন্তা ভাবনা এগুলো। যারা এই কমেন্টসটা পড়েছে তারা এই তিনজনকে নিশ্চয়ই ক্ষমা করেনি, মনে রেখেছে আর প্রতিশোধ নিয়েছে। এবার আমাদের এটা খুঁজতে হবে এই বাচ্চা মেয়েটিকে, আর কে এই রিলটা পোস্ট করেছে। সে কি এই বাচ্চাটার খুব কাছের কেউ, যে এই নোংরা কমেন্টগুলো করার জন্য খুন করেছে? স্যার, ওই যে রিলটা যেখানে ওই তিনজন নোংরা কমেন্ট করেছিল, ওটা মেয়েটার বাবাই পোস্ট করেছিল। ও, কোনো খোঁজ পেয়েছো ওর? কি কাজ করে, কোথায় থাকে? স্যার, ওনার নাম তরুণ, একটা পেট্রোকেমিক্যালস কোম্পানির কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ার? স্যার, তার মানে লিকুইড নাইট্রোজেনের মতো ক্রায়োজেনিক কেমিক্যাল হাতে পাওয়া ওনার কাছে তো ইজি ব্যাপার। চলো গিয়ে দেখা করি এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে। হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর আমরা ওখান থেকেই পেয়ে যাব। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনার হাজবেন্ড বাড়িতে আছে? হ্যাঁ, তরুণ ওয়াশরুমে আছে। আপনারা আসুন না, ভেতরে আসুন। তরুণ, সিআইডি লোকেরা এসেছে তোমার সাথে দেখা করতে। ও মাই গড, সিআইডি? আপনি দয়া স্যার না? আর আপনি পূর্বে ম্যাম তো? আমি প্লিজ আপনাদের সাথে একটা সেলফি নিই। আমার না একটা সিক্রেট উইশ আছে যে আমি বড় হয়ে সিআইডি অফিসার হতে চাই। আরে বাহ, নিশ্চয়ই দাও। আমি হেল্প করছি সেলফি তোলার জন্য, কিন্তু প্রমিস করতে হবে যে বড় হয়ে তুমি পুরবীর মতো অফিসার হবে। সবাইকে রক্ষা করবে, ওকে? স্মাইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। তরুণ আসছে, আপনারা বসুন না। চা কফি কিছু খাবেন? না, কিছু না। আমি thank ঠিক you। বুঝতে পারছি না যে আপনারা হঠাৎ করে মানে এখানে না, টেনশনের কোনো ব্যাপার নয়, রুটিন এনকোয়ারি। আপনি একটু এই ছবিটা দেখুন। আপনি কি এনাদের চেনেন? এই তিনজনকে কোথাও দেখেছেন? না স্যার,
আমি এই তিনজনকে কোনোদিনই দেখিনি। আচ্ছা, এটা দেখুন, হয়তো আপনার কিছু মনে পড়বে। এই ভিডিওটা আপনার মেয়ের, আর এই ভিডিওতে এই কমেন্টস পড়েছে। রাগ তো খুব হয়েছে নিশ্চয়ই। না, আসলে সাধারণত মা বাবারা বাচ্চার ভিডিও পোস্ট করে যাতে লোকেরা তাদের প্রশংসা করে, সেই কারণে। কিন্তু স্যার, অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে তো এইসব হয়েই থাকে। কার কার কথাই বা মাথায় রাখবো? আর এসব যদি ভাবতে থাকি তাহলে তো আর বাঁচতে পারবো না। আমি এসব ভাবি না। আর আমি নিজের মেয়েকেও তাই শিখিয়েছি যে পজিটিভের উপরই ফোকাস করা উচিত, আর সকলের কথা শোনা উচিত না, না হলে জীবনে আর এগিয়ে যাওয়া যায় না। এমনিতে স্যার, এটা তো বেশ পুরনো কথা। তো আপনারা হঠাৎ আজকে এখানে কেন এসেছেন? এই যে বার্থডে কমেন্টস, সেটাই 3জন লোক পোস্ট করেছিল, যাদের ছবি আমি আপনাকে দেখিয়েছি। এদের মৃত্যু 10 বছর আগে হয়েছিল। কমেন্ট পোস্ট করার 7 দিনের মধ্যে এই 3জন খুন হয়েছিল। কি? খুন? তার মানে এই যে আপনারা এখানে এসেছেন এই জন্য, কারণ আপনারা তরুণকে সন্দেহ করছেন? আপনারা আমার স্বামীকে সন্দেহ করছেন? আপনাদেরকে একটা কথা বলে রাখি, তরুণ প্রচন্ড সিম্পল একজন মানুষ। ও এইসব কোনোদিনও করতে পারে না। আরে, ও আজ অব্দি কারোর গায়ে হাতও ওঠায়নি। আমরা কখন বললাম যে তরুণ খুন করেছে? কিন্তু আপনারা তো এসেছেন এখানে, তার মানে তো এটাই যে আপনারা তরুণকে সন্দেহ করেন। তরুণ এটা করতে পারে না। ও কি করতে পারে, কি করতে পারে না, সেই সময় কি হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর আমরা তরুণের কাছ থেকে নেব। ডাকুন ওকে। রবি, একটা গন্ধ পাচ্ছ? স্মেল? স্যার, এটা তো গ্যাসের স্মেল। গ্যাস অন আছে কিচেনে? জানি না, আমি হ্যাঁ, আমি অন দেখছি। আছে। গ্যাস তো অন করে দিয়েছি আমি। গ্যাস পুরো ঘরে ছড়িয়ে গেছে। আর যদি তোমরা চাও যে এখানে কোনো দুর্ঘটনা না ঘটুক, তাহলে চলে যাও। আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করো না, এক্ষুনি যাও। তরুণ, তুমি কি পাগল হয়ে গেছো? এটা এসব কি করছো তুমি? তুমি ছাড়ো, চলে যাও, এসব আমাকে বাধা দিও না। বলছি তোমাকে। চলে যাও। আর হ্যাঁ, তুমি কোথায় গেলে? মায়ের দিকে এসো। বাবা, বাবা কি হয়েছে? বাবা, এটা তুমি কি করছো বাবা? আরে নিজের কথা না ভাবলেও মেয়ের ব্যাপারে তো ভাবুন। ভাবি তো, সব সময় ভাবি। তাই যা করেছি আমার মেয়ের জন্য করেছি। ওদেরকে আমি এই জন্যই শাস্তি দিয়েছি। মেরে ফেলেছি আমি ওদেরকে। বাবা, কি করেছো তুমি? তরুণ, যে বাবা তার মেয়েকে এত ভালোবাসে, সেটাকে আগুন লাগিয়ে নিমেষেই পুড়িয়ে ছাই করে দিতে পারে না, এটুকু তো আমরাও বুঝি। নিজের মেয়ের জন্য তুমি 3জনকে খুন করেছো, তাই ওকে তো তুমি মারতে পারবে না। বাবা, তরুণ কি বলছে? না, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি, কাউকে ছাড়বো না। তরুণ, স্টপ! বাবা, কি করছো তুমি? স্টপ! সবাইকে মেরে আমার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য এসব করেছি আমি। আমি প্রথমে সেই 3জন লোকের খোঁজ নিলাম, ওরা কারা, ওদের রুটিনটা কি, তারপর সবকিছু প্ল্যান করলাম। কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমি, সেই জন্য লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডার স্টোর থেকে চুরি করলাম। তারপর আমি একজন একজন করে 3জনকেই মেরে ফেললাম। আমি জানতাম যে ওদের বডি পাওয়ার পর আপনারা বুঝেই উঠতে পারবেন না যে আমি ওদের কিভাবে মেরেছি। কি অধিকার আছে এদের বেঁচে থাকার? যারা ছোটদের হাসির পাত্র করে তোলে, তাদের কনফিডেন্স লেভেলকে ভেঙে দেয়, এই ধরনের লোকেদের জন্য মৃত্যুই একমাত্র শাস্তি। আপনার রাগের কারণটা ঠিক ছিল তরুণ, কিন্তু পদ্ধতি ভুল ছিল। 10 বছর ধরে আপনাকে পুলিশ খুঁজে পায়নি বলে আপনি ভেবে নিলেন আপনি সফল, কিন্তু অপরাধ কখনো লুকোনো যায় না। 3টে খুন করেছো তুমি তরুণ, তার শাস্তি তো তুমি পাবেই। কিন্তু যে শাস্তি তোমার স্ত্রী আর মেয়ে পাবে তোমার জন্য, তার ব্যাপারে তুমি কোনোদিনও কিছু ভেবেছো? আর 3টে খুন করার পরেও থামোনি তুমি, আরো একটা খুন করেছো, ওই নামকরা হিন্দি রাইটার সূর্যর। চতুর্থ খুন? আরে কে এই সূর্য? এই হলো সূর্য, এই আপনার কেস স্টাডি করছিল, আর হয়তো আপনাকে ধরেও ফেলতো। এর মৃত্যুও সেভাবেই হয়েছে যেভাবে 3জনকে মেরেছিলেন। কেন মেরেছেন ওকে? ও আপনার সব রহস্য জেনে ফেলেছিল এসব বলে? কি বলছেন আপনি? আমি এরকম কোনো রাইটারকে চিনিই না, এমনকি আমি কোনো নিউজ পেপার পর্যন্ত পড়ি না। তাহলে আমি কোনো সূর্যকে কেন মারতে যাব? সেই খুন করার পদ্ধতি, সেই লিকুইড নাইট্রোজেন, তুমি ছাড়া আর কে করতে পারে এটা? স্যার, যখন আমি স্বীকার করছি যে আমি 3টে খুন করেছি, তাহলে আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো যে আমি সূর্যকে মারিনি? স্যার, অন্য কেউ আমার এই পদ্ধতি কপি করেছে। আমার রাগ ওই 3জনের ওপরে ছিল, আমি তো এই লোকটাকে চিনিই না।
তাহলে আমি ওকে কেন খুন করতে যাব? এই কাজটা অন্য কারুর, আপনি তাকে গিয়ে খুঁজুন। স্যার স্যার তরুণ একদম ঠিক কথা বলছে স্যার। যে সময় সূর্য খুন হয়েছিল তরুণ হসপিটালে ছিল। একটা এমার্জেন্সির জন্য ওকে হসপিটালে যেতে হয়েছিল, আর এটা আমি হসপিটাল থেকেও কনফার্ম করেছি। আর এর বাইরে ওর ফোন কল লোকেশন সব চেক করেছি স্যার, সব কথা মিলে যাচ্ছে স্যার। তার মানে হলো তরুণ সত্যি বলছিল, ও ঠিকই বলছিল। 10 বছর আগে যেহেতু ও 3টে খুন করেছে, সেই জন্য তাকে তার শাস্তি তো পেতেই হবে। কিন্তু দ্বিতীয় জনকে, যাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না, যে সূর্যকে খুন করেছে, সেই খুনটাও প্রায় বলতে পারো একদম সেভাবে যেভাবে তরুণ খুন হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। এমন কিছু ঘটেনি তো যে সূর্যকে খুন 10 বছর আগে যে 3টে খুন হয়েছিল তার সঙ্গে এর কোনো কানেকশনই নেই? আচ্ছা স্যার, এই মার্ডারের প্যাটার্নগুলো? সূর্য বাড়িতে একলা আছে, এই কথাটা জানতে পারা। সেটাই তো, যে খুনি না সে আমাদের বিভ্রান্ত করতে চাইছে। স্যার, হ্যাঁ স্যার সূর্যর ল্যাপটপের ডেটা থেকে একটা শকিং নিউজ জানতে পেরেছি। কি? স্যার সূর্যর ল্যাপটপে যে ফাইলস ছিল, যেটা ডিলিট করে দেওয়া হয়েছিল, যেটা আমরা পরে রিকভার করলাম। ওই মার্ডার মিস্ট্রি ফাইল? হ্যাঁ স্যার, ওটাই। স্যার ওই ফাইলটা সূর্য সিস্টেমে ক্রিয়েট করাই হয়নি। তাহলে ওর ডেটাবেসে কিভাবে এলো? স্যার কপি পেস্ট। কপি পেস্ট? স্যার প্রথমে সূর্যকে কেউ খুন করে, তারপর সেই ফাইলটা আপলোড করে, তারপর হার্ড কপি বের করে সেটাকে ডিলিটও করে দেয়, যাতে আমাদের মনে হয় যে সূর্য এই কেসটা হ্যান্ডেল করছিল। কিন্তু এটা সত্যি নয় স্যার, জেনে বুঝে কেউ এটা করেছে আমাদের বিভ্রান্ত করার জন্য। সেটাই তো, কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু কে হতে পারে? কিছু তো আমরা একটা মিস করছি, কিন্তু কি সেটা বুঝতে পারছি না কেন। হ্যাঁ বস। সালুকে, সূর্যর কেসের ব্যাপারে এতদিনে আমরা যা ইনভেস্টিগেশন করেছি সেটা ভুলে যাও। তোমার মনে হচ্ছে এতক্ষণ যা করেছি তা সবকিছুই ভুল ছিল? আরে ভাই, তুমি আমাকে সন্দেহ করছো? দেখো সালুকে, আমি যা বলছি না, মন দিয়ে শোনো। নিজের ইগো অফিসের বাইরে রাখো, আমি যা বলছি সেটা করো। ইনভেস্টিগেশন নতুন করে শুরু করো। কিছু তো একটা মিস হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার রিপোর্ট চাই। যে কোনো পরিস্থিতিতে কেস সলভ করতে হবে, খুনিকে খুঁজতে হবে, বুঝেছো? পাবো, সব তালার চাবি পাবো, জাস্ট বিলিভ মি। বস, হ্যাঁ সালুকে। বস তুমি যেমন বলেছিলে আমি সমস্ত এভিডেন্স গুলো দ্বিতীয়বার ভালো করে চেক করেছি। তারপরে বডি যা বলা ছিল তা তো বলেছে, কিন্তু আরো একটা রহস্য ভেতরে লুকিয়েছিল। আরে দেখো সালুকে, তাড়াতাড়ি বলবে। এক মিনিট বস, ওই রহস্য লুকিয়েছিল সূর্যর পোশাকে। খুনির জানাই ছিল না যে নিজের অজান্তে একটা মাইক্রোস্কোপিক এভিডেন্স ছেড়ে যাচ্ছে। সেটা কি ছিল? আমি যখন ওর পোশাকগুলো ভালো করে চেক করি তখন বস আমি ওর পোশাকের ফেব্রিকের মধ্যে মাইক্রোস্কোপিক অর্গানিক পিগমেন্ট পেয়েছি। এটা এক ধরনের ইঙ্ক, কিন্তু এটা কোনো সাধারণ ইঙ্ক নয়। এটা হচ্ছে ন্যাচারাল সেফেলোকড ইঙ্ক। ও, ন্যাচারাল সেফেলোপড ইঙ্ক। হ্যাঁ দাদা, এই ইঙ্ক ম্যালিলেন গ্র্যানিউল থেকে তৈরি হয়। এটাকে অক্টোপাস ইঙ্কও বলে। অক্টোপাস ইঙ্ক? হ্যাঁ, অক্টোপাস ইঙ্ক। আসলে তারা অনেক পশুর আর ইনসেক্টসের নিজেদেরকে বাঁচানোর জন্য এক ধরনের মেকানিজম নিজেদের শরীরে থাকে। এটা জানবার জন্য যে এটা আসলে অক্টোপাস ইঙ্ক কিনা আমি এটা এক্সপেক্টো টেস্টও করেছি। তারপরে বস, এটা সত্যি সত্যি অক্টোপাস ইঙ্কই ছিল। কিন্তু স্যার, এখন এই অক্টোপাস ইঙ্ক কোথায় পাবো? অক্টোপাস ইঙ্ক তো কোনো সাধারণ বাজারে পাওয়া যায় না। এটা সেখানেই পাওয়া যাবে যেখানে জীবিত অক্টোপাস পাওয়া যায়। আর জীবিত অক্টোপাস কোথায় পাবে? কোনো বড় ধরনের রেস্টুরেন্টের কিচেনে, যেখানে খুব সুন্দর দামি সি ফুড পাওয়া যায়। আর বস, সেই জন্য আমার সন্দেহ হচ্ছে যে খুনি কোনো সেই রকম রেস্টুরেন্টে কাজ করে যেখানে উচ্চ মানের সি ফুড পাওয়া যায়। আর সেই রকম রেস্টুরেন্ট থেকেই ও লিকুইড নাইট্রোজেন সহজেই পেয়ে যাবে। স্যার, হ্যাঁ, স্যার এই সূর্য শেফ ছিল। শেফ হিসেবে ও 1 বছর কাজও করেছে।
ওর কাছে ডিগ্রিও ছিল। কি আর হসপিটালিটি ইন্ডাস্ট্রি ছাড়ার পর ও রাইটার হয়। সেফের চাকরিটা কেন ছেড়েছিল? আর স্যার তৃপ্তি নামে একটা মেয়ে আছে যে ওর সাথেই কাজ করতো। ও শেফ ছিল আর ওরা ভালোবেসে ফেলে দুজনকে। প্রেমিকা তৃপ্তি, দুজনের মধ্যে ভালোবাসা হয়েছিল। ভালোবাসা ঘৃণায় পরিণত হওয়ার একমাত্র কারণ ছিল প্রেমিকা শেফ তৃপ্তি। আর এই তৃপ্তি হলো সূর্যর অতীত। স্যার ওই তৃপ্তি এই পপুলার রেস্টুরেন্টে শেফের কাজ করতো স্যার। আর এর রেটিংও 5 স্টার স্যার। আর সবচেয়ে বড় কথা স্যার, দেখুন এই রেস্টুরেন্টের মেনুতে অক্টোপাসও আছে। স্যার তৃপ্তি এখনো ডিউটিতে আছে, ভিতরেই আছে। সচিন, তুমি আর পূরবী ব্যাকডোর দিয়ে যাও। সাধারণত অপরাধীরা ব্যাকডোর দিয়ে পালিয়ে যায়। শেফ তৃপ্তি, শেফ তৃপ্তি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আই এম সরি বাট ইউ ক্যান সি হাউ বিজি আই অ্যাম। আমার শিফট শেষ হওয়া অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে, সো প্লিজ। কিচেনে নয়, এখানে আমাদের জন্য হাইজিন খুবই ইম্পর্টেন্ট। আপনি বাইরে গিয়ে হাইজিনের কথা ভেবেই প্রশ্ন করব, না হলে সিআইডি কারোর জন্য ওয়েট করে না। আসছি আমি। ব্যাক, ছাড়ো ওকে। পিছনে সরে যান, পিছনে সরে যান, না হলে আমি ওকে শেষ করে ফেলবো। পেছনে সরুন, একবার এগুলো আমি ওকে শেষ করে ফেলবো। এই খেলাটা কিভাবে শেষ হবে তুমি এক্ষুনি বুঝতে পারবে। সূর্যকে মারার অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। কে সূর্য? আমি চিনি না কোনো সূর্যকে। আই ডোন্ট নো এনি সূর্য। চলো, এটা তোমার পার্সোনাল ডায়েরি। যে সূর্যকে তুমি নাকি চেনোই না, ওর সাকসেস স্টোরি আর তার জন্য তোমার রাগ সব আছে এতে। বলো সত্যিটা কি? যে রাতে সূর্যের খুন হয় সেই রাতে তুমি রেস্টুরেন্টে একটা অক্টোপাসের ডিশ বানিয়েছিলে। হোটেল লগে তার এন্ট্রি আছে। তোমার নাইট শিফট ছিল। কিচেন স্টাফেরা বেশিরভাগ সময় রাত 1:30টার পরে বাড়ি যায়। ওই রাতে তুমি কাউকে কিছু না বলে তাড়াতাড়ি কোথাও চলে গিয়েছিলে। তবে কোথায় গিয়েছিলে সে তো তুমিই জানো। তোমায় যাতে বেশি মিথ্যে না বলতে হয় আর আমাদের সময় নষ্ট না হয়, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। আর এই তোমার ল্যাপটপ, এখান থেকে আমরা সব জেনে গেছি এর সফটওয়্যার। আর সূর্য ল্যাপটপে যে ফাইল কপি পেস্ট করা হয়েছিল তার সফটওয়্যার ভার্সন সেম। তুমি মার্ডারের জন্য কি কি রিসার্চ করেছো, কি প্ল্যানিং করেছো, সব তোমার ল্যাপটপ থেকেই পেয়ে গেছি। তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলে, সেই জন্য তোমার লিকুইড নাইট্রোজেন কেসটা ইন্টারেস্টিং লেগেছিল। আমার মনে হয় তোমার এখন সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই। আরো একটা ভুল করেছো তুমি। এই ইউনিফর্ম পরে তুমি সূর্যর সঙ্গে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিলে, আর তোমার ইউনিফর্মে লেগে থাকা ওই অক্টোপাস ইঙ্ক ওর জামাতেও লেগে গেছিল। সূর্যের সাথে আমার কলেজে দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ও আমাকে ভালোবাসতো, কিন্তু কিন্তু আমি জানতাম না যে ও সব মেয়ের সাথে এরকম ভাবে ফ্লার্ট করে। ও আমাকে ছেড়ে দিল, আর তারপর অন্য একটা মেয়ের সাথে ওর রোম্যান্স শুরু হয়ে গেল। আই থিংক শি ওয়াজ আ রিচ লেডি। ওর আর কি চাওয়ার ছিল? ওর নোবেল পাবলিশ হয়ে গেল, আর ও পপুলার হয়ে গেল। কিন্তু ওর নোবেলে যে গল্পটা লেখা, সেই গল্পটা ওর নয়, ওটা আমার গল্প ছিল। আমার গল্প ছিল সেটা, আমার জীবন ছিল। সব কেড়ে নিল, আমার জীবনটা শেষ করে দিল। ওর নাম বদলে নিল, তারপর সিটি চেঞ্জ করে ফেললো। সব পেজে আমি ছিলাম, কিন্তু ও আমাকে কোনো অ্যাকনলেজমেন্ট দেয়নি। ইনফ্যাক্ট ও তো আমাকে চিনতেও অস্বীকার করেছে। কিন্তু যখনই আমি ওর ওই নভেলের হ্যাপি এন্ডিং পড়তাম, আমার খুব রাগ হতো।
তারপর আমি জানতে পারলাম যে ও এমন ভাবে মেয়ে চেঞ্জ করে যেন ও ড্রেস চেঞ্জ করছে। ওর কিচ্ছুতেই আসে না। লাভ আর লয়্যালটির মানে ও কোনোদিনই বোঝেনি। ঘৃণা তো আমি ওকে অনেকদিন থেকেই করতাম, কিন্তু কিন্তু সেটা আরো বেড়ে গেল। আমি ওর জীবনটা শেষ করতে চেয়েছিলাম, প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আর তখনই আমি ওই 10 বছর পুরনো মার্ডার কেসের ব্যাপারে জানতে পারলাম। আমি রিসার্চ করলাম, তারপর আমি ভাবলাম যদি আমি ঠিক সেইভাবেই সূর্যকে মেরে ফেলি তাহলে পুলিশ আমাকে সন্দেহ করবে না, পুলিশ তাকে সন্দেহ করবে যে ঠিক এইভাবেই আগে 3টে খুন করেছিল। বাকি আমরা সবই জানি। অক্টোপাস আর লিকুইড নাইট্রোজেন তোমার কাছে পৌঁছতে আমাদের সাহায্য করেছে, কিন্তু তুমি কি করে জানলে যে 10 বছর আগে লিকুইড নাইট্রোজেন দিয়ে কেউ মার্ডার করেছে? এই রহস্যটা তো আমরা এই জানলাম, তাও আমাদের ফরেনসিক এক্সপার্টরা এই ব্যাপারে সাহায্য করেছে। জাস্ট বাই লাক। একবার আমাদের হোটেলের কিচেনে আমাদের একজন জুনিয়র শেফের একটা ভুলের জন্য ওর উপর লিকুইড নাইট্রোজেন স্প্রে হয়ে গেছিল। ইট ওয়াজ সো শকিং টু সি যে যেভাবে কাঁচ ভাঙে ঠিক সেইভাবে ও ক্ষতবিক্ষত হয়ে গেল। তখনই আমি জানতে পারলাম লিকুইড নাইট্রোজেনের ব্যাপারে। আর তারপর আমি লিকুইড নাইট্রোজেনের ব্যাপারে পড়লাম, স্টাডি করলাম। তারপর আমি ডিসাইড করলাম যে সূর্যের উপর প্রতিশোধ নেওয়ার এটাই একমাত্র উপায়। ঘৃণার রাস্তা সাধারণত জেলের অন্ধকারের দিকেই নিয়ে যায়। স্যার আজ এত জটিল একটা কেস সলভ হলো। পার্টি তো হতেই পারে স্যার আপনার হ্যাঁ, রিসর্টে। নিশ্চয়ই, কেন হবে না? এক্ষুনি বুকিং করছি। ফেভারিট রেস্টুরেন্ট। এক সেকেন্ড, কি বুকিং করছো? না না, এখন কোনো বুকিং হবে না। আগে গেমটা শেষ হবে, যেটা অর্ধেক হয়ে রয়েছে। আবার হাতে এসে গেছে। আরে হারতে আমি আসিনি, এবার আমি তোমাকে হারাবো, আনন্দ করব, তারপর পার্টি তোমাকে দিতেই হবে। এসো এসো, তারপর বুকিং হবে। এসো। কোনোদিন জিতেছো আমার সঙ্গে? আর আমি অনেকবার জিতেছি, কিন্তু তোমার তো ভোলার স্বভাব। 1 মিনিট, হ্যাঁ। এই গেমটা আমরা এই অবস্থায় ছেড়েছিলাম। আমি কি বলেছিলাম? ক্ষমতা থাকলে করে দেখাও। আরে খেলার সময় বলে না তেমন। বলো, কোনো ব্যাপার নয়, একবার হেরে গেছি তো ঠিকই আছে, আমি দিয়ে দিচ্ছি পার্টি। আমার তো অ্যাকচুয়ালি পার্টি দেওয়ার ইচ্ছেই ছিল, সেই জন্যই তো হেরেছি। চলো আজকেই দিয়ে দিই তোমাদের এই পার্টি, ডাক্তার শাহরুখের তরফ থেকে পার্টি।